লকডাউন নয়, চলছে কঠোর বিধিনিষেধ, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। অর্থনীতি বাঁচাতে ভিন্ন পথে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ। রমজানে মসজিদে করা যাবে না ইফতার সেহরি, হচ্ছে তারাবি নামাজ। ধর্ম মন্ত্রণালয়ের 10 দফা নির্দেশনা। অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা। সন্দেহজনক লেনদেনের কারণে হেফাজতের 23 নেতার ব্যাংক হিসাব তলব, মনে করেন দুদক আইনজীবী। বারবার শর্ত ভাঙায় নেতাদের জামিন বাতিলের আবেদনের কথা ভাবছে রাষ্ট্রপক্ষ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এখনো হদিস মেলেনি যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসানকে আঘাত করা কার্গো জাহাজটির। লঞ্চটিকে ধাক্কা দিয়ে পালানোর সময় কোস্টারটির পিছনে একটি স্পিড বোট, কিন্তু মেঘনা নদীতে পৌঁছার পর কোস্টার থেকে অনবরত পাথর ছুঁড়ে মারা হয়। আর এই কারণে ঘাতক কোস্টারকে আটক করা যায়নি বলে জানায় নৌ পুলিশ। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পেছন থেকে এসে ঘাতক পাথরবাহী একটি কোস্টার পেছন থেকে যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। বিশাল কোস্টারটি এত বড় অপরাধ করে কিভাবে পালিয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ব্যাপারে স্বজন ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। পাহাড়ের মতো একটা জাহাজ, মনে করেন এতটুকু একটা লঞ্চকে মেরিয়া গেল, তারপরে এই জাহাজটা ধরার প্রতি কোনো আগ্রহ প্রশাসনের অথবা কোনো কর্তৃপক্ষের আমরা পাইনি। জাহাজ একটার পর একটা যাইতেছে, কোনো চালাই দিয়া মাইরা দিয়া প্রতিদিন মনে অ্যাক্সিডেন্ট হইতেছে, মনে করেন টুকটাক। জাহাজ মনে করেন কোনো আইনকরণ নেই। এটা সঠিক সম্মাননা দরকার, এর জন্য যথাযথ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। দুর্ঘটনার পর ঘাতক কোস্টারটি শীতলক্ষা থেকে ধলেশ্বরী হয়ে মেঘনার দিকে পালিয়ে যায়। তবে ব্রিজের কাজে থাকা একটি স্পিড বোট কোস্টারটির পিছু নেয়। ধাওয়া করে মেঘনা নদীতে যাওয়ার পর কোস্টার থেকে পাথর ছুঁড়ে মারে স্পিড বোটটিকে লক্ষ্য করে। এতে ভীত হয়ে পিছু হটে স্পিড বোটটি, এমন তথ্য জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা। কোস্টার থেকে স্পিডবোটকে লক্ষ্য করে ছোট ছোট পাথরের টুকরা ফেলা হয়, এরপরে ওই স্পিডবোট ওই পাথরের খেয়ে তারা পিছনে ব্যাক হয়ে চলে আসে। আমরা সাধারণত ওই কান্ট্রি বোট দিয়েই আমরা ধাওয়া করি, কিন্তু কান্ট্রি বোট দিয়ে ধাওয়া করে আমরা পাই নেই। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে রোববার সন্ধ্যা 6:06টার দিকে একটি কোস্টার প্রচণ্ড গতিতে যাত্রীবাহী এমএল সাবিত আল হাসানকে ধাক্কা দিলে শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষায় ডুবে যায়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার দ্বিতীয় সংক্রমণ রোধে সরকারের 7 দিনের কর্মসূচি লকডাউন নয়, কঠোর বিধিনিষেধ, একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি বাঁচাতে ভিন্ন পথে হাঁটছে সরকার। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে 29শে মার্চের পর থেকে লাফিয়ে বাড়ছে করোনা মহামারীর সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল 3 এপ্রিল সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, লকডাউনে যাচ্ছে দেশ। সংক্রমণ রোধে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও। আগামী সোমবার থেকে 1 সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2-3 দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। এর পরদিন রোববার যে প্রজ্ঞাপন জারি করা হয় 7 দিনের, সেখানে কাগজে কলমে লকডাউনের পরিবর্তে সরকার 11 দফা জারি করে নিষেধাজ্ঞা দিয়ে। সেই নির্দেশনায় দেশে সবকিছু প্রায় স্তব্ধ করার কথা থাকলেও 7 দিনের কর্মসূচির প্রথম দিনে রাজপথে ছিল না বিধিনিষেধের ছিটে ফোঁটাও। করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর এমন উদাসীনতার মধ্যেই নীতি নির্ধারণী পর্যায়ের একজন পদস্থ কর্মকর্তা জানালেন, 7 দিন লকডাউন নয়, দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা বলছি, কিন্তু আমরা লকডাউন ঠিক বলি নাই। যতটুকু দরকার অফিস চালানোর জন্য ততটুকু থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৃহস্পতিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। দেখি আমরা আর 7 দিন পরে কি অবস্থা হয়, আমরা বৃহস্পতিবার আবার রিভিউ করবো ইনশাল্লাহ। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, লকডাউনে স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমানো গেলেও বিপুল পরিমাণে বেড়ে যায় আর্থিক ঝুঁকি। লকডাউন দীর্ঘায়িত না করে বরং স্বাস্থ্যবিধি সর্বত্র মানার ব্যাপারে কঠোর এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসা এবং সেটার কঠোর বাস্তবায়ন হওয়া। নিম্ন আয়ের জনগোষ্ঠীকে করোনার উচ্চ সংক্রমণ থেকে রক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে কার্যকর পন্থা খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ ঘোষণা, সেই সুযোগে সড়ক জুড়ে বিকল্প পরিবহনের ছড়াছড়ি।
সব মিলে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে অনেকটা স্বাভাবিক ছিল নগর জুড়ে গাড়ি চলাচল, ছিল ট্রাফিক পুলিশের ব্যস্ততা, কিন্তু চোখে পড়েনি লকডাউন কিংবা মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ। লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনার কঠোর সমালোচনা করেছেন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ। লকডাউনের প্রথম দিন, উদ্দেশ্য করোনার সংক্রমণ রোধে মানুষের অবাধ চলাচল রুখে দেয়া, কিন্তু পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত এই যানটিতে মানুষের হুমড়ি খেয়ে পড়া আঙুল তোলে সরকারের লকডাউনের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকেই। সোমবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতে ছিল গাড়ির জটলা। সেই জট কখনো কখনো রূপ নিয়েছে গাড়ির দীর্ঘ সারিতে। স্বাভাবিক দিনের মতোই যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকেও। যার ব্যক্তিগত গাড়িগুলো আছে ওইখান থেকে তুলনামূলকভাবে গাড়িগুলো বেশি বের হয়েছে। এখন তারা একদিকে অফিসে খোলা রাখছে, গাড়িগুলো বন্ধ, কিন্তু মানুষ কর্মক্ষেত্রের কারণে তার বাসা থেকে বের হতে হচ্ছে। এখন পেটের তাগিদে ভাই রাস্তায় বের হয়েছে, 3 দিন ধরে বের হয়নি, বাসায় কিচ্ছু নাই। এদিকে লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর কোনো তৎপরতা যে ছিল না তার প্রমাণ নগরে চলা কিছু গণপরিবহন। সরকারের প্রজ্ঞাপনে গণপরিবহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও চোখ ফাঁকি দিয়ে চলতে দেখা গেছে অনেককেই। আমাদের মালিকেরা কিন্তু ঠিকই প্রাইভেট কারে অফিস করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে। এটা তো লকডাউন মনে হচ্ছে না, সবকিছু আগের মতো স্বাভাবিকই মনে হচ্ছে। না, আমাকে আলাদা পরিবহন দেয়নি। আজকে তো গণপরিবহন বন্ধ, আপনি তো গাড়ি বের করলেন। গাড়ি আমারটা ডিস্টার্ব, আমার গাড়ি গ্যারেজ করবো দেখে আমি গাড়ি নিয়ে আসছি। তবে রাজধানীর শাহবাগে র্যাবের পক্ষ থেকে বসে একটি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে তাদের। লকডাউনে বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাসার বাইরে না আসার জন্য বলা হয়েছে। এদিকে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী থেকে কোনো বাস ছেড়ে না গেলেও সকালে দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে অনেক দূরপাল্লার বাস। ক্রমবর্ধমান করোনার সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে কারো কোনো দ্বিমত না থাকলেও নির্দেশনার কিছু কিছু অংশ মানুষকে ভোগান্তিতে ফেলেছে কথা অস্বীকার করার উপায় নেই। আর তাই ভোগান্তিতে পড়া মানুষগুলোর দাবি, প্রথম দিনের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্তে কিছু পরিবর্তন আনলে হয়তো সফলতার মুখ দেখবে লকডাউন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বিভিন্ন স্থানে তা মানা হয়নি। কোথাও কোথাও অন্য স্বাভাবিক দিনের থেকেও বেশি ভিড় লক্ষ্য করা গেছে। যে যার মতো চলাফেরা করছেন। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চাপ ছিল প্রতিটি মোড়ে। সাইদাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস টার্মিনালে ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। রাইড শেয়ার অ্যাপ বন্ধ থাকলেও মৌখিক চুক্তিতে মোটরসাইকেলের যাত্রী পরিবহন করতেও দেখা যায়। প্রধান সড়ক ছাড়া বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পরের চিত্র ছিল অন্য স্বাভাবিক দিনের মতোই। সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। আগামী 8 এপ্রিল থেকে দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। এজন্য ভারত থেকে ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রমজানে অফিসের নতুন সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ করা হয়। সীমিত সরকারি বেসরকারি অফিস, প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয় সীমিত আকারে অফিস করছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সংক্রমণ রোধে সরকার ঘোষিত 7 দিনের কঠোর কর্মসূচির প্রথম দিনে এখানে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক। সোমবার বেলা 10:30টায় শুরু হওয়া এই বৈঠকে অনলাইনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য। বৈঠকে গুরুত্ব পায় লকডাউন কঠোরভাবে প্রয়োগ করার বিষয়টি। লকডাউনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সকলে মেনে চলি, সেই নির্দেশনা ছিল। এটা কোনো গণপরিবহন না, অফিসের পক্ষ থেকে এটি চুক্তিবদ্ধ হয়ে তাদের শুধুমাত্র কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য সেটা ব্যবহার হচ্ছে। আইন বহির্ভূতভাবে যদি ছেড়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান 8 এপ্রিল শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা দেয়া। রমজানে অফিস শুরুর সময়ও নির্ধারণ করা হয়েছে সভায়। রমজানের সময় 9টা থেকে 3:30টা, তার মধ্যে 1:15 থেকে 1:30 পর্যন্ত নামাজের বিরতি। হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা, জরুরি যারা আছে তারা নিজেদেরটার সময় নিজেরা কমফোর্টেবল করে নেবে। 8 তারিখ থেকে যে সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। এছাড়া সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
মসজিদে ইফতার ও সেহরি না করা সহ করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে 10টি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের 18 দফা নির্দেশনার সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে। সবাইকে নিজ বাসা থেকে উজু করে এবং সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসার অনুরোধ জানানো হয়। নিজ দায়িত্বে মুসল্লিদের জানামাজ নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের বেশিরভাগে সংক্রমিত হচ্ছে ফুসফুস। অল্প সময়ের মধ্যে সিটি স্ক্যান কিংবা এক্স-রেতে অনেক ক্ষেত্রে মিলছে 40 থেকে 50% ড্যামেজ। হয়তো এমন দৃশ্যই এই অতিমারি মোকাবিলায় সাহস যোগায়। ভয়াবহতা জেনে বুঝেও শক্ত হাতে আপনজনকে ধরে রাখতেই প্রতিদিন আক্রান্ত বাড়লেও লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোগীর চাপ। পুরুষ রোগীর সিট খালি থাকলেও মহিলা ওয়ার্ডে আছে শয্যা সংকট। তাই তুলনামূলক খারাপ রোগী আগে ভর্তি নিচ্ছেন তারা। বিভিন্ন টেস্ট করছে, তাতে করোনা ধরা পড়ছে, এমনি শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। সিট খালি নেই, এটা বলতেছে যে অপেক্ষা করেন, দেখি কি করা যায়। মহিলা পেশেন্ট ভর্তি দিতে পারছি না, পুরুষ পেশেন্ট কিছু বেড ফাঁকা আছে। তবে এই দফায় আক্রান্ত অধিকাংশই আসছে শ্বাসকষ্ট নিয়ে। টেস্ট রিপোর্টে আসছে ফুসফুসে ড্যামেজ। সিটি স্ক্যান করা হয়েছে, টেস্ট করা হয়েছে, কোভিড কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, এবং 50% লাংসে অ্যাকশন হয়েছে। 10% 15% এরকম লাংস ড্যামেজ পাওয়া যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 20 বছর থেকে শুরু করে 14 বছরের থেকে শুরু করে, ঠিক আছে, সব ধরনের, মানে এখন বোঝার উপায় নাই, সবারই শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন নতুন স্ট্রেন খুব দ্রুতই ফুসফুসকে আক্রান্ত করছে, তাই দরকার অক্সিজেন। সেক্ষেত্রে শ্বাসকষ্টের অবহেলা আনতে পারে বড় বিপদ। দেখা যাচ্ছে যে এবারে যে স্ট্রেনটা, এটাতে দ্রুত মানে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, স্যাচুরেশনটা ফল করছে দ্রুত। এদেশে এখন পর্যন্ত করোনার মৃত্যু 9000 ছাড়িয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রকাশক ও গণমাধ্যম চাইছে বলে লকডাউনে বইমেলা চলছে বলে দায় চাপালেন বাংলা একাডেমির মহাপরিচালক। বললেন, মেলায় পাঠকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ নয়, তারা না চাইলে আসবেন না। পাঠক আসবেন না, প্রকাশকরা আসবেন না, যদি মনে করেন ঝুঁকি আসবেন না, আমি অবশ্যই তাদের জোর করবো না যে আসুন। বলছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। প্রশ্ন ছিল, লকডাউনের মাঝেও কেন চলছে বইমেলা? পাঠকরা কি ঝুঁকির ভিতরে পড়ে, জনগণ কি ঝুঁকির ভিতরে পড়ে, আপনাকে আমার শেখান লাগবে না, আপনি আমাকে শেখাবেন না। এই কারণে কালকে রাত 4টা থেকে শুরু করে মাওয়াঘাটের এত লোকের ভিড়, এই কোনো ফেরি পারাপার হতে পারছে না। এই তো লকডাউন। বইমেলার দুপুর। মেলার প্রধান ফটকে 10 মিনিট ঠায় দাঁড়িয়ে সময় সংবাদ। প্রবেশকারী 4 জনের 3 জনই বিক্রয় কর্মী, অন্যজন গণমাধ্যম কর্মী। এই হলো করোনার লকডাউনের 21শে গ্রন্থমেলা। লকডাউনে বিনা প্রয়োজনে বাইরে বেরোলেই রয়েছে শাস্তির খড়গ, তাই শূন্য মেলায় হঠাৎই দেখা মেলে পাঠকের। 21শে বই মেলা উইথ লকডাউন ফ্লেভার, তো এই জন্য উপভোগ করতে আসলাম। নিরিবিলি ঘোরার জন্য এই বই মেলা ঠিক আছে। মেলা চালু রাখতে গণমাধ্যমের দায় কতটুকু? মহাপরিচালকের দাবির মুখে তাদের বক্তব্যই বাকি। সবকিছু মিলিয়ে না এই বইমেলাটা একটা প্রশ্নবোধক বইমেলা থেকে যাবে আসলে সবার কাছে। প্রকাশকরা বলছেন, বাংলা একাডেমির খামখেয়ালের কারণে ক্ষতির মুখে পড়েছেন তারা। প্রকাশকদেরকে একটা ফালিয়ে রাখলো যে আপনারা মেলা করলে করেন, মেলা তো করতে দিয়েছি আপনাদেরকে, কে নিবে আমাদের এই দায়ভারটা? এদিকে রোববার রাতের কালবৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়ে অনেক স্টল, ভিজে যায় অসংখ্য বই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্সের 3য় দফার লকডাউন চলছে। অনেকেই লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আর স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করছেন। এতে করে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুতুর রহমান বাবু। আবহাওয়া ভালো হওয়ায় লকডাউনের মধ্যেই রাজধানী প্যারিসের স্থানীয় পার্ক, লেকের পাড় সহ অন্যান্য স্থানে বিপুল সংখ্যক মানুষকে জড়ো হতে দেখা গেছে। লকডাউনের মধ্যেই অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি না মানতেও দেখা গেছে। করোনা সংকটের কারণে অনেকটাই বন্দি অবস্থায় সময় পার করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই অবস্থায় অনেকের মনের মধ্যে যেমন তৈরি হয়েছে মানসিক অবসাদের, তেমনি বেড়েছে পারিবারিক কলহ। স্থানীয় থানাগুলোতে আগের তুলনায় অনেক বেশি পারিবারিক কলহের অভিযোগও জমা পড়ছে। করোনার কারণে বর্তমান সরকার, ফ্রান্স সরকার এখানে 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছেন
এবং সেই সাথে স্কুল কলেজ সব কিছু বন্ধ আছে। আর এই করোনার প্রাদুর্ভাব বর্তমানে বাঙালি কমিউনিটিতে অনেক বেশি প্রভাব বিস্তার করছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে আমরা যারা নতুন যারা ব্যবসা শুরু করেছি আমাদের অবস্থা এতটা ভালো না। এখানে মাসে কিছুটা হলেও সরকার থেকে সহযোগিতা মিলছে, কিন্তু তা অতি সামান্য। তাই আমরা মনে করছি কতদিন পর্যন্ত, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে রয়েছে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কতদিন আমরা টিকে থাকতে পারবো। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চাদেরকেও এখন ঘরে থাকতে হচ্ছে। কোভিড-19-এর কারণে সবচেয়ে বিপর্যস্ত ফ্রান্সের ব্যবসা বাণিজ্য। বিশেষ করে নতুন যারা ব্যবসা শুরু করেছিলেন তারা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। পারিবারিক কলহ, মানসিক অবসাদসহ নানাবিধ সমস্যা তৈরি করেছে এই করোনা। সেই সাথে নতুন ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। আর এসব থেকে উত্তরণ পেতে হলে করোনাকেই চলে যেতে হবে চিরতরে। আর সেটি কবে হবে এটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে 9 লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য প্রবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশি দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে ডিসেম্বর থেকে প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োনটেক ও মডার্নার করোনা ভ্যাকসিন। করোনায় আক্রান্ত বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগেভাগে ভ্যাকসিন দিয়েছে দেশটির সরকার। এদিকে ভ্যাকসিন নেয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। আপাতত 40 বছরের বেশি বয়সীদের দেয়া হচ্ছে ভ্যাকসিন। তারা রেজিস্ট্রেশন করেন নাই, অতি শীঘ্রই রেজিস্ট্রেশন করেন। নিজ নিজ থেকে সবাই ভ্যাকসিন টিকা দিন, টিকা গ্রহণ করুন এবং নিজের এবং সবার সুরক্ষা নিশ্চিত করুন। রেজিস্ট্রেশনের মাধ্যমে কাতার সরকারের দেয়া বিনামূল্যে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। কাতারের মিনিস্ট্রি অফ পাবলিক হেলথের ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে কাতার সরকারের বিনামূল্যে যে করোনার যে ভ্যাকসিন সেটি নিয়ে নেবেন। এটুকু আমার শর্ট অনুরোধ রইল। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যার কাতারে এরই মধ্যে 9 লাখের বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে এখনো প্রতিদিন গড়ে আক্রান্তের হার প্রায় 900। সময় সংবাদ, কাতার। সংযুক্ত আরব আমিরাতে বিগ লটারিতে 10 মিলিয়ন দিরহাম বা 23 কোটি টাকা জিতে নিলেন ভাগ্যবান প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এই লটারি জিতলেন। বেশ কয়েক বছর ধরে শাহেদ লটারি কিনে এবার তার ফলাফল পেলেন। আর এজন্য বাংলাদেশি টাকায় 11,000 টাকার লটারির টিকিট কিনতে হয়েছে ওয়েল্ডিং শ্রমিক শাহেদকে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিগ টিকেট নিয়ে কৌতূহল নেই এমন প্রবাসীর সংখ্যা খুবই কম। আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে 1992 সাল থেকে চালু হওয়া এই বিগ টিকেট আমিরাতে অবস্থানরত কিছু প্রবাসীর ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রতি মাসে কোনো না কোনো ব্যক্তি এই বিগ টিকেট কিনে মুহূর্তেই কোটিপতি বনে যাচ্ছেন। শনিবার রাতে প্রথমবারের মতো এমন এই টিকেটে বিজয়ী হলেন বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ। 1 বা 2 মিলিয়ন নয়, বিগ টিকেটের মাধ্যমে 10 মিলিয়ন দিরহাম জিতে নিলেন শাহেদ আহমেদ। বাংলাদেশি টাকায় যার মূল্য 23 কোটি 35 লক্ষ টাকা। 35 বছর পরে আমাদের লাখটা খুললো আর কি, আল্লাহ রহমত হয়েছে। শাহেদ আহমেদ 1981 সালে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে আসেন। দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করার পর 1992 সালে তিনি শাহেদ গ্যারেজ নামে একটি গ্যারেজ প্রতিষ্ঠা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদাসা গ্রামে। প্রবাসী বাঙালি হিসেবে আমার সবচেয়ে খুশি লাগছে এই কারণে যে এই প্রথম কোনো বাংলাদেশি এত বড় অঙ্কের একটা লটারি বিজিত হয়েছে, বিজয় অর্জন করেছে। তার জন্য বাঙালি হিসেবে আমরা সবাই খুশি, আনন্দিত এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, আলাইন প্রবাসীদের পক্ষ থেকে আমি আমার এই ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিগ টিকেটের টাকা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হবেন বলে জানান শাহেদ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 14 ফোঁটার সাদা চেরি ফুলে বাহারি সৌন্দর্যে আয়ারল্যান্ডের পথঘাট যেন সেজেছে নবরূপে। লকডাউনের মাঝে বসন্তের এই শুভ্রতায় জনমনেও এসেছে স্বস্তি। আয়ারল্যান্ড থেকে চেরি ফুলের সেই সৌন্দর্যের কথা শুনবো সেজুলের রিপোর্টে।
বসন্তের যেন পূর্ণ যৌবন এখন আয়ারল্যান্ডে। চারিদিকে নানা রঙের টিউলিপ, ঘাসফুল, বনফুলে ছেয়ে গেছে এখানকার চারিধার। পথে ঘাটে বনে এ যেন সাদা লাল হলুদ রঙের ছড়াছড়ি। তবে সবচেয়ে বেশি চোখ জুড়ায় সদ্য ফোটা সাদা চেরি ফুলে। সবুজের মাঝে পাঁচ পাপড়ির সাদা চেরির এই আবেগী চাহনিতে প্রকৃতিতে যে পরিবর্তন এসেছে, এতে করে করোনার হিংস্রতা একটু হলেও ভুলতে বসেছে আইরিশ সহ এখানে বসবাসরত বাংলাদেশিরা। মন খারাপ থাকে লকডাউনের জন্য, কিন্তু হঠাৎ করে ভালো হয়ে যায় মন যখন দেখি চারিদিকে সাদা চেরি ফুল ফুটে আছে। তখন সাধারণত ক্ষণিকের জন্য হলেও মনটা আনন্দে ভরে যায়। The cherry blossoms are coming into bloom. Nice fine weather starting to come in, and it's good because we've very tough restrictions in Ireland, very tough lockdown. বসন্তের এই আলো ঝরা দিনে খেয়ালি বাতাসে টিউলিপগুলো যেন হেসে অপেক্ষা করছে করোনামুক্ত নতুন দিনের। সদ্য ফোটা সাদা এই চেরি ফুলের সৌন্দর্যে বসন্ত যেন হেসে উঠেছে এখানের অলিগলি। করোনার হিংস্রতার মাঝে এজন্য শুভ্র আলোর স্নিগ্ধতায় ভরা আলতো এক মিষ্টি পরশ। সময় সংবাদ। তারপরও বিসিবির ভাবনার পুরোটাই এখন শ্রীলঙ্কা সফর নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবি এই ফরম্যাট নিয়ে নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। শ্রীলঙ্কার বিপক্ষে তাই সতর্ক অবস্থানে বোর্ড। নির্বাচকরা আস্থা রাখছেন পরীক্ষিতদের ওপর। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ টেস্ট দলে ফেরার গুঞ্জনটাও বাস্তব হতে পারে। মুশফিক রহিম ফিট হয়ে যাবে, আমরা ওকে পাবো। কিছু ফিটনেস ইস্যু আছে, সেটা নিয়ে একটু আলাপ করার বিষয়, যার জন্য হয়তো টিমটা আমরা এখনো দিতে পারিনি। বাট আজকে অথবা কালকের মধ্যে আমরা সবাই ফিটনেস রিপোর্টটা পেয়ে যাব। তারপরে আসলে আমাদের দলটা কী হবে সেটা চূড়ান্ত করে ফেলতে হবে। কিছু ইয়াংস্টার ভালো করেছে দেখেছি আমরা, কিছু বোলার ভালো করেছেন, সাথে যারা পুরনো তারা ভালো করেছেন। নাইম হাসান বোলিং করেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওর ইঞ্জুরিটা আমাদের বেশ ভুগিয়েছে। লাস্ট সিরিজটাতে পুরোপুরি একটু হাতে ব্যথা ছিল। যারা পরীক্ষিত পারফর্মার তারা যদি ভালো থাকে, সাথে দু একজন যদি নতুন কাউকে দেখি খুব ভালো কিছু, তাহলে সেটা ইন্টারেস্টিং হতে পারে। শ্রীলঙ্কার উইকেট বরাবরই স্পিন সহায়ক। বাংলাদেশ শ্রীলঙ্কা সবশেষ সিরিজের পরিসংখ্যান বলছে 51 উইকেট পেয়েছিলেন স্পিনাররা। তাই বলে এবার স্পিন নির্ভর নয়, ভারসাম্য রেখেই গড়া হচ্ছে দল। নিউজিল্যান্ডের মতো কোয়ারেন্টিনের নিয়ম কঠোর না হওয়ায় লঙ্কায় বহরও হচ্ছে না দীর্ঘ। আমরা স্পিনার পেস বোলার দু ডিপার্টমেন্টে নিয়ে যাব, ওই গেলেই তো বুঝতে পারবো আসলে কন্ডিশনটা কেমন হবে। তো হাতে অপশন নিয়ে যাব, ওই অন গিভেন ডেতে যেরকম উইকেট থাকবে সে ধরনের টিম 11 করা হবে। বাট স্কোয়াডে ফাস্ট বোলার এবং স্পিনার দুটোকে নিয়ে যাবো আমরা। সম্প্রতি যে কোনো এক ফরম্যাটের খেলা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বিসিবি। তামিম এই মুহূর্তে টেস্ট এবং ওডিআই ভাবছে, কিন্তু টি-20 কিন্তু একদম পুরোপুরি বিদায় নেয়নি। তামিম যে এই টি-20 সিরিজটা খেলেনি, কিন্তু ও কিন্তু বলেনি যে আর খেলবে না। এবং আমি শিওর যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে তখন সে অ্যাভেলেবেল থাকবে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 12 এপ্রিল শ্রীলঙ্কায় যাবার কথা রয়েছে বাংলাদেশ দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুনশান নীরবতা। সরকারি নিয়ম অনুযায়ী সীমিত লোকবল নিয়ে চলছে বোর্ডের দৈনন্দিন কার্যকলাপ। সবাই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে কাজ করছেন কিনা তা ঘুরে ঘুরে দেখেছেন বিসিবির সিইও নিজামুদ্দিন সুজন। এদিন মাঠে আসেননি কোনো ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নীরবতা। দীর্ঘদিন পর দেশে আবারও লকডাউন। প্রথম দিন মিরপুরের হোম অফ ক্রিকেট জুড়ে এমনই শূন্যতা। বিসিবিতে ঢোকার আগে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার। বোর্ড কর্মকর্তারা সবাই বিসিবিতে আসেননি, সীমিত পরিসরে চলছে দৈনন্দিন কার্যক্রম। বিকেলে বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বিসিবির আঙিনা ঘুরে ঘুরে দেখলেন। সবাই মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন কিনা পরিদর্শন করলেন। মাঠে আসেননি কোনো ক্রিকেটার। নিরাপত্তা কর্মীরা সজাগ, বহিরাগতদের অনুমতি ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অফিস অল্প পরিসরে আছে, লোকজন একটু কম ঢুকতেছে। লোকজন যদি বাইরে থেকে আসে, এটা আসলে বিবেক বিবেচনা করে আপনার ভিতরে ঢোকাইতে হবে। মাস্ক তো 100% পরা লাগবে। সিও স্যার আসলে উনি দেখলো এদিকে ওদিকে আর কি, মাস্ক ছাড়া কেউ আছে কিনা, এখানে ভিতরে কাজ করতেছে, মাস্ক ছাড়া কেউ কাজ করছে কিনা, স্বাস্থ্যবিধি আসলে 100% মেনে চলছে কিনা। লকডাউনের নিয়ম মেনে আমাদেরকে ডিউটি করতে হচ্ছে। বাইরের কোনো লোক তো এখানে প্রবেশ নিষেধ আগের থেকে এবং আরও করা। লকডাউন যদি বেড়ে যায় তবে আবারও শঙ্কার মুখে পড়বে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ও ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানো নিয়ে। যদিও বিষয়গুলো নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
লকডাউন নয়, চলছে কঠোর বিধিনিষেধ, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। অর্থনীতি বাঁচাতে ভিন্ন পথে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ। এবং রমজানে মসজিদে করা যাবে না ইফতার সেহরি, হচ্ছে তারাবি নামাজ। ধর্ম মন্ত্রণালয়ের 10 দফা নির্দেশনা। অফিস সময় সকাল 9টা থেকে বিকাল 3:30। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।